শুরুতেই জানিয়ে দিব ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে বিএনপির সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব মার্কিন সীমান্তে ৪,০০০ বছরের পুরনো ইরানি তলোয়ার জব্দ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে কিছু বললেই শত্রু হিসেবে গণ্য হবে এবং প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে ইরানের প্রধান বিচারপতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালাবদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য? এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। শেখ হাসিনা রাজনীতিবিদ হিসাবে যে বিচক্ষণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, সম্পর্ক রেখে গিয়েছিলেন রাশিয়া ও চীনের সঙ্গেও। আর ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। চীনের সঙ্গে মসৃণ সম্পর্কের কারণে পদ্মা সেতু নির্মাণে ওই দেশের সাহায্য নিয়েছিলেন। আবার রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে পদ্মাপাড়ে তৈরি হয়েছিল পরমাণু কেন্দ্র। হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। সেই অভিযোগের বিস্ফোরণ জুলাই অভ্যুত্থান, এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশবাসীর মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, যদিও তিনি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে দেশে তিনি ফিরছেন। তিনি এও বলেন নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন, দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিন। ফাঁসির আদেশকে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। এখন প্রশ্ন হলো হাসিনাকে নিয়ে তারেক রহমান সরকার কি ভাবছে? এখনও পর্যন্ত এই সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে। প্রশ্নটা আগেও ছিল, বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হলো আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেরাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর এখনও প্রকাশিত হয়নি, তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামী দিনেও যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে। আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনুস নন, তারেক? কারণ বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন ভোটের নামে প্রহসন হয়েছে। খাতা কলমে ভোট 12 ফেব্রুয়ারি হলেও আগের রাত অর্থাৎ 11 ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি। আর এর পিছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল। প্রথমে আসা যাক 7 মার্চের কথায়। 1971-এর এই দিনে ঢাকার রমনায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় ভাষণ দেন মুজিবুর রহমান। ওই ভাষণ মঞ্চ থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন, এবারের স্ত্রাম আমাদের মুক্তির স্ত্রাম, এবারের স্ত্রাম স্বাধীনতার স্ত্রাম। 17 মার্চ শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি 32-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটা জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
ওই বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ব্যক্তিগত উদ্যোগে যাওয়া কয়েকজন নারী ও পুরুষ হেনস্থার শিকার হন। ফুল নিয়ে একজন রিকশা চালক শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। ওয়াকিবহল মহলের মতে চিন্তাভাবনা করেই ওই ৩টি দিন নির্বাচন করেছেন হাসিনা। ওই ৩টি দিনের সঙ্গে আওয়ামী লীগের আবেগ জড়িয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা ব্রোঞ্জ যুগের প্রায় ৪,০০০ বছরের পুরনো একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করেছেন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এই অমূল্য প্রত্নসম্পদগুলো ইরান থেকে লুট করা হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি গত ১৮ ফেব্রুয়ারি ৩৬টি তামার সংকর ধাতু তৈরি ছোট তলোয়ার এবং ৫০টি তীরের ফলা জব্দ করে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাকসনভিল। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনি মহসেনি এজেই জনগণকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সমর্থনসূচক বক্তব্য বা কার্যকলাপ করা যাবে না। এমনটা করলে সেও ইরানের শত্রু হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা ঘোষণা করেছি যে যারা কোনোভাবে শত্রুর সহযোগিতা করবে তাদেরও শত্রু হিসেবেই গণ্য করা হবে। অস্থিরতার সময় যেমন বলা হয়েছিল, দাঙ্গা সংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, যারা আমেরিকা ও জায়নিস্ট শাসনের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু বলে বা করে তারা শত্রুপক্ষের লোক এবং যুদ্ধকালীন সময়ে তাদের বিরুদ্ধে বিপ্লবী ও ইসলামী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি সম্ভবত ইরানিদের জন্য প্রজন্মের মধ্যে তাদের নেতা পরিবর্তনের একমাত্র সুযোগ। চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহৃত হয়েছে।